সাময়িক যুদ্ধবিরতিতে গাজায় অব্যাহত ইসরায়েলি বর্বরতা। 24 ঘণ্টায় আরও 118 প্রাণহানি। খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ অ্যামনেস্টি। রাজধানীতে আশঙ্কাজনকভাবে বাড়ছে শীর্ষ সন্ত্রাসীর নামে চাঁদাবাজি। ভয়েস ক্লোনিং করে প্রতারণায় জড়িত একটি চক্র, গোয়েন্দা জালে গ্রেফতার 3। দক্ষিণাঞ্চলে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। 6 মাসে হাসপাতালে ভর্তি 2500 রোগী। সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এবং রাজধানীর বাজারে বেড়ে গেছে বেশিরভাগ সবজির দাম। 3 সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী চালের দর, ডিম মুরগির দাম কিছুটা স্বস্তি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনার সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি ফাতেমা রশিদ। এবার বিস্তারিত। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি হামলায় গত 24 ঘণ্টায় প্রাণ গেছে আরও 118 ফিলিস্তিনির। আহত হয়েছে 5 শতাধিক। উপত্যকাটিতে গণহত্যা চালাতে এবার খোদাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে নৃশংস ইসরায়েল। এমন মন্তব্যই করেছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এদিকে জাতিসংঘ জানিয়েছে বর্তমানে গাজায় 85% এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েলি সেনারা। বিস্তারিত কাজী শাহরিনের টেস্ট রিপোর্টে। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন থাকায় আমরা চলে যাচ্ছি পরের সংবাদে। অস্তিত্বই নেই, তবু হরহামেশাই হচ্ছে দীর্ঘ সন্ত্রাসীদের নামে চাঁদাবাজি। 5 আগস্টের পর এমন প্রতারণা বেড়েছে আশঙ্কাজনক হারে। বাদ যাচ্ছেন না সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারাও। সম্প্রতি এমন প্রতারণার অভিযোগে রাজধানী থেকে 3 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলছেন, চাঁদার দাবিতে কোনো ফোন পেলেই জানাতে হবে পুলিশকে। মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। টাকা দিয়ে আমি অস্ত্রগুলো আবার কিনবো না আপা, আমার নেতা কর্মীর অপারেশন আধা ঘন্টা পরে 1 টাকা দিলে বলতে হবে আপা, কত দেবেন বলেন? 500-1000 টাকা আমার যেমন সামর্থ্য ভাই। কত? 500 বা 1000 সর্বোচ্চ। আমি কি রাস্তার ভিক্ষুক? আর একটা সন্তান ধরে নিয়ে আস। শুনলে মনে হবে কণ্ঠটি শীর্ষ সন্ত্রাসী আরমানের। এভাবেই ভয়েস ক্লোন করে শীর্ষ সন্ত্রাসীদের নাম করে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে একটি চক্র। কখনো দলের ছেলেদের সমস্যার কথা, কখনো আবার নিজের সমস্যার কথা বলে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে চক্রটি। আমি আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীর গডফাদার আরমান, চাঞ্চল্যকার ডিবি হত্যা মার্ডার কেসের আসামি আরমান কথা বলছি। সম্প্রতি এক নারী উদ্যোক্তাকে ফোন করে শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে চাওয়া হয় চাঁদা। না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে নিরাপত্তা চেয়ে জিডি করেন ওই নারী। মিরপুরের অনেক ছেলেপেলেদেরকে অনেক টাকার দরকার, আর্মস কেনা লাগবে এবং অস্ত্র কেনার জন্য, এবং অনেক মামলা খেয়ে আছে ছেলেপেলেরা, জেল হাজতে আছে, ওদের জামিনের পারপাসে আমাকে প্রত্যেককে হেল্প দিতে চাঁদা বলতে পারেন। ঠিক আছে, আমি আপনাকে চাঁদার প্রসঙ্গে যাব না। কোন দলের লোক? আওয়ামী লীগ না বিএনপি? আমি বলি শোনেন, আমি যে দল আসে, যে সরকার আসে, আমি তার হয়ে কাজ করি। শুধুমাত্র ওই নারী নয়, দণ্ডপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে নিয়মিত কল আসে উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী কিংবা বাড়ির মালিকদের কাছে। সম্প্রতি এমন চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। কিছু কিছু চক্র বিভিন্নভাবে ফোন দিয়ে চাঁদা দাবি করে। আমাদের কাছে এরকমই একটি তথ্য আসে। তথ্যের ভিত্তিতে আমরা একটা চক্রকে শনাক্ত করতে পারি। চক্র শনাক্ত করে আমরা 3 জনকে যাবত গ্রেপ্তার করেছি। উদ্ধার করা হয় 52টি মোবাইল ফোন, 190টি সিম কার্ড, 2টি ল্যাপটপ, 1টি ট্যাব, 8টি ভুয়া সরকারি ও বেসরকারি সিল, 5টি নকল আইডি কার্ড, 20টি নাম ঠিকানা লেখা বই ও ডিকশনারি এবং নগদ 20,000 টাকা। 190টার মতো আনরেজিস্টার্ড সিম পেয়েছি এবং 62টার মতো আমরা মোবাইল পেয়েছি। কোন ডেটে কার কাছ থেকে কোন মাধ্যমে কত টাকা পেল, এটারও একটা হিসাব, সেটারও একটা রেজিস্টার বই আমরা তাদের কাছ থেকে উদ্ধার করেছি। পারতপক্ষে এরা কোনো সন্ত্রাসী নয়, এরা প্রতারক। ধর্নাঢ্য মানুষের মোবাইল নম্বর সংগ্রহ করা হয় ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, বিভিন্ন জেলা সমিতি কিংবা ফোরামের ফোন ডিরেক্টরি থেকে। মেম্বার ডিরেক্টরেটের ভিতরে ডিটেইল, সেখানে আপনার মোবাইল নাম্বার, তার পরিচয়, এগুলো আছে। ওইটা দেখে তারা এরকমভাবে টার্গেট করে সেখানে ফোন দেয়। ফোন দিয়ে তারা এই গল্প কাহিনী এবং ভয় ভীতি প্রদর্শন করে তারা চাঁদাটা দাবি করে। তবে এ ধরনের ফোন কলে আতঙ্কিত না হয়ে আইনের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিলেন ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম। মোবাইল ফোনে হুমকি ধামকি দিয়ে শীর্ষ সন্ত্রাসীর নাম ভাঙিয়ে চাঁদা দাবি করে, তাহলে সেক্ষেত্রে আপনারা সাথে সাথে সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করুন, আমাদের ডিবি পুলিশকে অবহিত করুন। কোন নাম্বার থেকে ফোন এসেছে, নাম্বারটি আমাদেরকে দিয়ে সহায়তা করুন। আমরা তাৎক্ষণিকভাবে আমাদের জালে নেতাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবো।
এসব চক্রকে আইনের আওতায় আনতে গোয়েন্দা পুলিশের তৎপরতার কথাও জানান এই কর্মকর্তা। এক ব্যক্তির একাধিক আইডি কার্ড। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এবার দেখে নেব কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টটি। মানবতা ভুলে নির্মমভাবে গাজায় হত্যাযজ্ঞ চালিয়েই যাচ্ছে নেতানিয়াহুর সেনারা। তাদের লাগাতার হামলায় গাজা এখন পরিণত হয়েছে একটি বিশাল কবরস্থানে। একের পর এক হামলায় গত ২৪ ঘণ্টায় সেখানে নিহত হয়েছে আরও ১১৮ জন, আহত হয়েছে আরও ৫ শতাধিক মানুষ। এর মধ্যে বৃহস্পতিবার ভোর থেকে নিহত হয়েছেন ৭৩ জন, যাদের মধ্যে ৩৩ জন ত্রাণ কেন্দ্রে সহায়তা নিতে আসা সাধারণ মানুষ। এছাড়া দক্ষিণ গাজার আল মাওয়াসি এলাকায় একটি তাঁবুতে হামলায় ১৩ জন, গাজা শহরের পশ্চিমে মুস্তফা হাফেজ স্কুলে ১৬ জন নিহত হয়েছে। গাজার আশ্রয়কেন্দ্র, ঘরবাড়ি, বাজার ও খাদ্যের সন্ধানে থাকা সাধারণ মানুষকে টার্গেট করে হামলাগুলো চালানো হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। এদিকে গাজায় গণহত্যা চালাতে খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল, এমন মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এছাড়া গাজায় শিশুদের পরিস্থিতি খুবই ভয়াবহ। টানা বোমাবর্ষণ, জোরপূর্বক বাস্তুচ্যুতি, খাদ্য, পানি ও ঔষধের সংকট সব মিলিয়ে মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে বলে জানায় সংস্থাটি। অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে বর্তমানে গাজার প্রায় ৮৫% এলাকা হয় ইসরায়েলি সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে, নয়তো উচ্ছেদ আদেশের আওতায় রয়েছে। জাতিসংঘ মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে বলেন, সর্বশেষ খান ইউনিসের ২টি এলাকায় উচ্ছেদ আদেশ দেয়া হয়েছে। সেখানে প্রায় ৮০,০০০ মানুষ বাস করে। এমন বাস্তুচ্যুতির আদেশ গাজার বাসিন্দাদের জরুরি সহায়তা পাওয়া থেকে মারাত্মকভাবে বঞ্চিত করেছে বলে জানান তিনি। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না, এটি নিষিদ্ধ করা না করার উপর নির্ভর করবে না বলে জানালেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত প্রতীকী তারুণ্য সমাবেশে একথা বলেন তিনি। যারা অবৈধ নির্বাচনে সাহায্য করেছে তাদের জবাবদিহিতার আওতায় আনার পাশাপাশি চাকরি থেকে অপসারণের দাবিও জানান তিনি। এদিকে বিকেলে রংপুরে বিভাগীয় মহা সমাবেশে করেছে জামায়াত ইসলামী। সংবাদ সংগ্রহে সেখানে আছেন আমাদের সহকর্মী ওবায়দুল হক মারুফ। সেখানকার সবশেষ জানাতে সমাবেশের স্থল থেকে যোগ দিচ্ছেন তিনি। মারুফ, জামায়াতের মহা সমাবেশের সবশেষ খবর আমাদের জানাবেন। ফাতেমা, আমি এই মুহূর্তে রয়েছি রংপুর জেলা স্কুলে। রংপুর জেলা স্কুলে রংপুরের যে বাংলাদেশ জামায়াত ইসলামীর রংপুর জেলা এবং মহানগরীর উদ্যোগে আয়োজিত একটি জনসমাবেশের প্রস্তুতি চলছে, যেটা শুরু হবে বিকেল ৩টায়। আর ফাতেমা, আপনাকে জানিয়ে রাখি, এখানে যে প্রস্তুতি সেটা প্রায় সম্পন্নর দিকে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এখানে মঞ্চ তৈরি হয়ে গেছে এবং বিভিন্ন অঞ্চল থেকে, আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে, বিশেষ করে থানা এবং ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হচ্ছেন। আজকে পবিত্র জুমার দিন, সেই উপলক্ষে ইতিমধ্যে জুমার আজান শুরু হয়ে গেছে এবং এখানে আগতরা জুমার নামাজের প্রস্তুতি নিয়ে ফেলেছেন। আমরা দেখতে পাচ্ছি যে জেলা স্কুল মাঠে অসংখ্য মুসল্লি নামাজের জন্য ইতিমধ্যে দাঁড়িয়ে গেছেন। আমরা সেখানে মুসল্লিদের নামাজের প্রস্তুতি চলছে। আমরা এরই মধ্যে এখানে আগতদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব আজকের এই সমাবেশ, আসলে এই সমাবেশে যে আপনি আসলেন, এখানের পরিস্থিতি কি, প্রস্তুতি কি, কেমন লাগছে এই সমাবেশে এসে? দীর্ঘদিন পর জামাতের এই সমাবেশে এসে খুব ভালো লাগতেছে। যদিও রোদ, তারপরেও আমরা যেহেতু আমাদের কেন্দ্রীয় নেতা এখানে আসতেছে, আমাদেরকে সবাইকে ভালো লাগতেছে। এই বিশাল সমাবেশে আসতে পারে আমি খুব খুশি এবং আমরা চাই যে একটা আগামীতে একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং নির্বাচনটা পিয়ার পদ্ধতিতে হোক। জি, আপনার কি মনে হয় যে এই সমাবেশ, আসলে এই সমাবেশ থেকে কি হতে পারে? এটিএম আজহার মুক্তি পেয়েছে, আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য নেতাকর্মী এসেছেন, তাদের নেতারা তাদের দিক নির্দেশনা দিবেন। ঢাকার কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে প্রায় সকলেই আসবেন। একই সঙ্গে যে স্থানীয় যিনি নেতা রয়েছেন এটিএম আজহারুল ইসলাম, তিনি সদ্য কারামুক্ত হয়েছেন এবং তিনি অত্র অঞ্চলে নির্বাচন করবেন।
সামগ্রিকভাবেই এই জনসভাটি এই বিপ্লবোত্তর বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ একটা সমাবেশ, যেটা এখানকার জেলা এবং মহানগর পর্যায়ের এই আয়োজন। সব মিলিয়ে রংপুরের জেলা স্কুল মাঠ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফাতেমা। মারুফ, আপনাকে ধন্যবাদ। দক্ষিণাঞ্চলে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। চলতি বছরের শুরু থেকে পর্যন্ত এতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় ২৫০০ মানুষ। এবার গ্রামাঞ্চলেও বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা। আক্রান্ত রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। স্বল্প সামর্থ্যের মধ্যেও যথাসম্ভব চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানালেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। বরিশাল থেকে তুহিন হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। বরিশাল সদরে চরবাড়িয়া কাশীপুরের ইউনিয়ন সহ প্রায় সব এলাকাতেই বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা। মশার যন্ত্রণায় দিনের বেলাতেও মশারি টানিয়ে রাখতে হয়। ইউনিয়ন পর্যায়ে ডেঙ্গু মোকাবেলায় সচেতন করা ছাড়া তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এই অবস্থায় আতঙ্কে বাসিন্দারা। দিনে কয়েল জ্বালাই রাখি এবং রাত্রেও কয়েল জ্বালাইয়া রাখি এবং মশারি টানাই ঘুমাই, কিন্তু গ্রামে তো কোনো প্রকোপ নেওয়া হয় না এবং গ্রামের লোক তো অনেক আক্রান্ত হইতে আছে। দেখা যায় যে শহর কেন্দ্রিক যেরকম মশা নিধন ব্যবস্থা আছে, ইউনিয়ন পর্যায়ে বা গ্রাম পর্যায়ে মশা নিধনের কোনো ব্যবস্থা নাই। আমরা ডেঙ্গু সম্পর্কে কিচ্ছুই জানি না। জ্বর হইলে উপজেলায় যাই, আমরা কোনো সেবা হইতেছি। ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হলেও পরীক্ষা এবং উন্নত চিকিৎসা নিতে যেতে হচ্ছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, চোখ লাল এগুলো থাকে, সেক্ষেত্রে আমরা সেই রোগীদের রেফার করি যে আপনারা সদর হাসপাতালে যান। সচেতনতার জন্য আমরা রোগীদেরকে বলি বাড়ির আঙিনা পরিষ্কার রাখার জন্য, কোথাও যেন পানি জমা না থাকে, মশারি টানানোর জন্য, কয়েল জ্বালানোর জন্য। সাধারণ মানুষের মধ্যে সচেতনতার ঘাটতি রয়েছে, যার কারণে প্রতিনিয়তই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ডেঙ্গু মশার ব্যাপারে আমাদের কোনো ইউনিয়নে কোনো সরকার আজ পর্যন্ত আমরা কোনো পাই নাই, সাহায্য সহযোগী ওষুধ পানি এগুলো আমরা কিছু পাই নাই। যদি আমাদের সরকার দেয় তাহলে আমরা ইউনিয়ন পর্যায় থেকে আমরা এটা চেষ্টা করব। উপজেলা ও বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য বিভাগে আক্রান্ত রোগীদের যথাসম্ভব চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। কিছু কিছু হাসপাতালে খুব কম সংখ্যক চিকিৎসক কিন্তু রোগীদের চিকিৎসা দিচ্ছে, আর চিকিৎসা সামগ্রী তেমন কিছু প্রয়োজন হয় না, সেগুলো আমাদের যথেষ্ট পরিমাণে আছে। শুধু শহর নয়, গ্রাম অঞ্চলেও বাড়াতে হবে মশক নিধন কার্যক্রম ও সচেতনতা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। রাজধানীর বাজারে বেড়ে গেছে বেশিরভাগ সবজির দাম। বর্ধিত দামে বিক্রি হচ্ছে চালও। তবে গরিবের আমিষ ব্রয়লার মুরগি ও ডিমের দামে কিছুটা স্বস্তি মিলছে। স্থিতিশীল রয়েছে আলু, পেঁয়াজ ও আদা রসুনের দর। এদিকে চাষের মাছ আর নদীর মাছের দামে দ্বিগুণ পার্থক্যে দিশেহারা ক্রেতা। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর বাজারে থরে থরে সাজানো বর্ষার রঙিন সবজি, এসব দেখে চোখ জুড়ালেও কিনতে গিয়ে হোঁচট খান ক্রেতা। কচুল্লতি, বরবটি, বেগুন, কাঁচামরিচ, করলা ও ঢেঁড়স বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকায়। চিচিঙ্গা, পটল, পেঁপের দর ৪০ থেকে ৬০-এর ঘরে। ইনকামের তুলনায় এত সবজি বেশি, আসলে খুবই কষ্টসাধ্য। উৎপাদন যারা করে তারা তো ঠগেই আর কি, ঠিক আছে, মানে মাঝখানে যারা থাকে মিডলম্যান, এরাই কিন্তু লাভবান হয় বেশি। ৩ সপ্তাহ ধরে বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে সরু চাল। প্রতি কেজি মিনিকেটের দাম ৫ থেকে ৮ টাকা পর্যন্ত বেড়েছে। রশিদ মিনিকেট আছে, শর্টেক্স মিনিকেট আছে ৭৫ টাকা পড়ে। যে বস্তা ছিল ৩৭০০ হয়ে গেছে বর্তমানে ৪১৫০, ৪১ এরকম। প্রতি কেজি গরুর মাংস ৭০০ থেকে ৮০০ টাকা ও খাসির মাংস ১০০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হলেও তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। এটি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। এছাড়া প্রতি ডজন ডিমও মিলছে আগের দামেই ১১০ থেকে ২০ টাকায়। খুচরা বাজারে আমরা ১১০ টাকা ডজন বিক্রি করতেছি, আর সাদাটা ১০০ টাকা। ৬০ টাকা ৫৫ টাকা এভাবে করে বেচা হচ্ছে ব্রয়লার। এদিকে প্রতি কেজি চাষের রুই ৩৮০ থেকে ৪৫০, তেলাপিয়া ২৫০ থেকে ২৮০, পাঙ্গাস ২০০ থেকে ২৫০, কই ২৮০ থেকে ৩০০, পাবদা ও শিং ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে চাষের মাছ আর নদীর মাছের দামে দ্বিগুণ পার্থক্যে দিশেহারা ক্রেতা। ডাবল পার্থক্য, এটা তো অনেক পার্থক্য, কারণ যারা হচ্ছে আমরা চাকরি করি তাদের জন্য তো আসলে আমাদের তো ফিক্সড ইনকাম, আমাদের তো ইনকামে আসলে একটা জায়গাতে ফিক্সড, তো আমাদের জন্য এটা টাফ হয়ে যায়। চাষের রুই ৫০০ টাকা বিক্রি হয়, ৪০০ টাকা বিক্রি হয়, নদীর রুই ৮০০, ৭০০,
মানে ডাবল হয়ে যায় অনেক সময়। পেঁয়াজ, রসুন, আদা, আলু আগের দামই স্থিতিশীল রয়েছে। এর মধ্যে প্রতি কেজি পেঁয়াজ 55 থেকে 60, রসুন 120 থেকে 200, আদা 140 থেকে 220 ও আলু 25 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এবার বন্দরনগরী চট্টগ্রামের কাঁচা বাজারের হালচাল জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ উদ্দিন। রিয়াজ, সাপ্তাহিক ছুটির দিনে কেমন দেখছেন বন্দরনগরীর বাজারের চিত্র? চট্টগ্রামের যে কাঁচা বাজার রয়েছে সেখানে অবস্থান করছি। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আসলে এখানে বিভিন্ন ধরনের সবজির পসরা সাজিয়ে রাখা হয়েছে। আমরা বাজারে আসা পর থেকে আসলে তেমনটা ক্রেতা সাধারণ দেখিনি, যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন, ক্রেতা সাধারণ আরো বাড়তি হওয়ার কথা ছিল, কিন্তু সেই হিসেবে কিন্তু অনেকটাই কম দেখা যাচ্ছে। কিন্তু এই যে সবজিগুলো গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রতিটি সবজিতে আসলে 20 টাকা করে, 20 থেকে 25 টাকা করে আসলে বাড়তি হয়ে বেড়েছে বলে এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন। একটু যদি বলি, টমেটো গত সপ্তাহে যেটা 80 টাকা বিক্রি করতো সেটা এই মুহূর্তে আজকে 100 টাকায় বিক্রি করছে, এবং কাঁকরোল যেটা গত সপ্তাহে 80 টাকা বিক্রি করতো সেটাও 100 টাকা বিক্রি করছে। প্রতিটি সবজি আসলে প্রায় 100 টাকা। কিছু সবজি রয়েছে, দুই একটা সবজি ছাড়া, যেগুলো 50 থেকে 60 টাকায় বিক্রি করা হচ্ছে। এবং পাশাপাশি যদি একটু বলে রাখি, শুধু আলুর দামটাই ক্রয় ক্ষমতার মধ্যে এই মুহূর্তে রয়েছে বলে জানা যায়, এবং এই আলুর দাম কিন্তু বৃদ্ধি পায়নি। পাশাপাশি যদি একটু মাছের দাম বলি, মাছের সরবরাহ, সাগরের মাছের সরবরাহ যেহেতু কম, এবং যারা বিক্রেতা তারা বলছে মাছ ঠিক মতো আসছে না, সেই হিসেবে মাছের দামটা একটু বেড়ে গিয়েছে। এবং ইলিশ মাছ আজকের বাজারে যেটা বিক্রি করা হচ্ছে প্রায় 2400 থেকে 2600 টাকা, এবং পুকুরের মাছ কিছুটা একটু কম রয়েছে, কিন্তু সাগরের অন্যান্য মাছ যেগুলো আছে সেগুলো অনেকাংশেই আসলে 50 থেকে 100 টাকা বা 200 টাকা করে বেড়ে গিয়েছে। এবং গত সপ্তাহে যে ফার্মের মুরগির দাম 130 টাকা ছিল, সেটা এই সপ্তাহে প্রায় 160 টাকা, 30 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে বলে আমরা বিক্রেতা থেকে জেনেছি, এবং ক্রেতারাও আসলে অসন্তুষ্ট। এমনটাই আসলে বাজারের বর্তমান পরিস্থিতি। এই ছিল চট্টগ্রামের যে কাজের বাজার, সে বাজার থেকে আমার কাছে সর্বশেষ। ফাতেমা, ধন্যবাদ। সারা দেশে সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছে, এতে আহত হয়েছে আরও 16 জন। আহত কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। পাবনার সাতিয়ায় ঢাকা পাবনা মহাসড়কে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় অন্তত 10 জন। ভোরে আতাইকুলা থানার বনগ্রাম বাজারের পূর্ব পাশে বহলপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে গতরাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 2 জন নিহত হয়েছে। একই সঙ্গে আহত হয়েছে 6 যাত্রী। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নওদাপাড়ায় সড়ক দুর্ঘটনায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সুনামগঞ্জের দোয়ারা বাজারের আজমপুরস্থ সুরমা নদীতে সেতু না থাকায় দুর্ভোগ পোহাচ্ছে কয়েক লাখ মানুষ। লক্ষাধিক মানুষ যাতায়াতের একমাত্র ভরসা ফেরি, তাই দ্রুত সুরমা নদীতে একটি ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের। ব্রিজ নির্মাণের প্রস্তাবনা দেওয়া হয়েছে জানালেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কুলেন্দ্র শেখর দাসের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। সুনামগঞ্জের দোয়ারা বাজার সদরের আজমপুরস্থ সুরমা নদীতে ব্রিজ না থাকায় একটি ফেরি দিয়ে প্রতিদিন 20,000 যানবাহনে প্রায় লক্ষাধিক মানুষ যাতায়াত করে। এছাড়া দোয়ারা বাজার ও ছাতক উপজেলার কয়েক লাখ মানুষ একটি সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছে। ফেরি পারাপারের জন্য ঘাটে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। অসুস্থ রোগীকে জেলা সদর হাসপাতাল কিংবা সিলেটে নিয়ে যেতে পড়তে হয় নানান বিড়ম্বনায়। তাই একটি সেতু নির্মাণের দাবি নদী পাড়ের মানুষের। ছাতকও যায়, সিলেট যায়, সুনামগঞ্জও যায়, দোয়ারা বাজারও যায়। এই রাস্তাটি চলাচল করে যারা এদিকে যায়। জেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র রাস্তা হচ্ছে এই রাস্তাটি, কিন্তু এখানে ব্রিজ না থাকার কারণে এখানে মানুষ যোগাযোগ করতে পারে না। প্রতিটা মানুষ দুর্ভোগ এবং কষ্টের মধ্যে এই ফেরি পারাপার হয়ে সুনামগঞ্জ, সিলেট, ঢাকা, ছাতক বিভিন্ন জায়গায় যায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে মানুষের যে কি কষ্ট, এর মধ্যে যদি কোনো
রুগী বা কোনো অসুস্থ মানুষ থাকতো তাইলে তো যে অবর্ণনীয় কষ্টই তো, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এখানে যদি একটা ব্রিজ হয় এলাকার মানুষ খুব উপকৃত হবে। দোয়ারা বাজার ফেরিঘাটের আরেক পাশে একটি ব্রিজ নির্মাণের প্রস্তাবনা দেওয়া হয়েছে। এছাড়া ফেরি পারাপারের দিকেও একটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানালেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। এই সড়কের প্যারালাল একটা রোড রয়েছে যেখানে এলজিডির বর্তমানে একটা ব্রিজ নির্মাণাধীন রয়েছে। তো ওই ব্রিজটা যখন চালু হয়ে যাবে তখন আমাদের ধারণা ম্যাক্সিমাম গাড়ি ঘোড়া ওদিক দিয়ে চলাফেরা করবে। তো সেক্ষেত্রে তখন হয়তো আর আমাদের ফেরিটির প্রয়োজন হবে না। আর জাস্ট ইন কেস যদি ট্রাফিক বেড়ে যায় সেক্ষেত্রে হয়তো আমরা এখানে নতুন একটা ব্রিজ তৈরি করার জন্য আমরা স্টাডি শুরু করব। লাখো মানুষের ভোগান্তি লাঘবে সেতু নির্মাণ করবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা নদী পাড়ের মানুষের। আফরিন পপি, মোহনা সংবাদ। আবারও দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে চূড়ান্ত বাধা পেরিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল। বৃহস্পতিবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে টানা 29 ঘণ্টা বিতর্কের পর 4 ব্যবধানে বিলটি পাশ হয়। এ নিয়ে ট্রাম্পের নিজ দলেও প্রবল বিরোধিতা ছিল। প্রতিনিধি পরিষদে 218 থেকে 214 ভোটে বিলটি পাশ হয়েছে, যেখানে সিনেটে পক্ষে বিপক্ষে ভোটের ব্যবধান ছিল মাত্র 1। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করলেই বিলটি আইনে পরিণত হবে। বিশাল কর ছাড় এবং বিপুল ব্যয়ের লক্ষ্যে আকাঙ্ক্ষিত বিগ বিউটিফুল বিলটি পাশ হয়েছে। কংগ্রেসের বাজেট দপ্তরের অনুমান, এই বিলের কারণে পরবর্তী 10 বছরে যুক্তরাষ্ট্রের ফেডারেল বাজেট ঘাটতি আরও $3,30,000 কোটি বাড়বে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সাময়িক যুদ্ধবিরতিতেও গাজায় অব্যাহত ইসরায়েলি বর্বরতা। 24 ঘণ্টায় আরও 118 প্রাণহানি, খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ অ্যামনেস্টির। রাজধানীতে আশঙ্কাজনকভাবে বাড়ছে শীর্ষ সন্ত্রাসীর নামে চাঁদাবাজি। ভয়েস ক্লোনিং করে প্রতারণায় জড়িত একটি চক্র, গোয়েন্দা জালে গ্রেফতার 3। দক্ষিণাঞ্চলে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। 6 মাসে হাসপাতালে ভর্তি 2,500 রোগী, সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এবং রাজধানীর বাজারে বেড়ে গেছে বেশিরভাগ সবজির দাম। 3 সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী চালের দর, ডিম মুরগির দামে কিছুটা স্বস্তি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।